हेलो बच्चों, आज আমরা তোমাদের জন্য নিয়ে আসছি কাইনেমেটিক্স মোশন ইন এ প্লেন তার লেকচার নাম্বার 2 অ্যাকচুয়ালি লেকচার নাম্বার 3 বাট আজ আমাদের লেকচার নাম্বার 2 এর শেষ অংশটা যেটা বাকি ছিল আজকে তোমাদের জন্য ওটা শেষ করব চ্যাপ্টার। আজকে আমাদের যে পড়ার বিষয়গুলো হবে আগের দিন ঠিক যেখানে শেষ করছিলাম তার ঠিক পর থেকে, অর্থাৎ দেখতে পাচ্ছ প্রথমে আমাদের আছে অ্যাঙ্গেল মেড বাই এ ভেক্টর উইথ কোঅর্ডিনেট অ্যাক্সিস, মানে একটা ভেক্টর তার সঙ্গে যে অক্ষগুলো থাকে এক্স ওয়াই জেড তাদের সঙ্গে কেমন কি কোণ করে, এগুলো তোমাদের থিওরি ক্লাসে আমি অনেকবার পড়িয়েছি, এগুলো কোনো সমস্যা হবে না। তো তার উপর বেসিস কিছু থিওরি, তারপর কিছু অ্যাপ্লিকেশন শিখবো। তারপর আজকে আমাদের রিলেটিভ মোশনটা একটু বাকি ছিল পড়াতে, তারপর ক্রস প্রোডাক্টটা বোধহয় বাকি আছে, হ্যাঁ ওইগুলো সংক্রান্ত আলোচনা হবে আজকে। দেখো এগুলো আমরা থিওরি ক্লাসে জানি যে কোনো ভেক্টর ধরো এ যদি হয় তাকে তুমি লিখতে পারো এ অফ এক্স অফ আই ক্যাপ, এ ওয়াই অফ জে ক্যাপ, এ জেড অফ কে ক্যাপ। এ এক্সটা কি, এর অংশ এক্স অক্ষ বরাবর কতটা আছে, ঠিক আছে, তার ইউনিট ভেক্টর আই ক্যাপ, আর ওয়াই বরাবর আছে এ ওয়াই, জেড বরাবর আছে এ জেড, পরে এরকম আই জে কে পরে পরপর একক ভেক্টরগুলো আছে। আমি তাহলে ধরে নিই ধরো ওই ভেক্টরটা যেটা এ ভেক্টর ছিল ওটা এক্স অক্ষের সঙ্গে সামথিং আলফা কোণে আছে, ওয়াই অক্ষের সঙ্গে বিটা কোণে আছে, আর জেড অক্ষের সঙ্গে গামা কোণে আছে, ঠিক আছে। এইভাবে থাকলে তাহলে ওদের কোসাইনগুলোকে লেখা যায় এইভাবে, তোমরা জানো যে কস আলফা মানে এক্স অক্ষ বরাবর যে কোঅর্ডিনেটটা হবে সেটা কস আলফা, ওটা হবে এ এক্স বাই এ, মানে এক্স অক্ষ বরাবর কতটা উপাংশ ডিভাইড বাই ওই ভেক্টরটা, ঠিক আছে। হ্যাঁ করলে যা যা হয়, ঠিক আছে। এবং একই রকমভাবে কস বিটা করলে আসবে এ ওয়াই বাই এ, হ্যাঁ কস গামাটা আসবে এ জেড বাই এ। এবার দেখো একটা উদাহরণ দেওয়া আছে, ধরো এ ভেক্টর দেওয়া আছে এইভাবে 2i ক্যাপ মাইনাস জে ক্যাপ প্লাস 2k ক্যাপ। তাহলে এখানে এ এক্সের মান কত, 2, এক্সের মান 2, তাহলে এখানে তো 2 বসিয়েছে। আর এ বলতে এই ভেক্টরটার মান কত হবে, ভেক্টরের মান বলতে রুট করে স্কোয়ার করতে হয়, তাহলে সবগুলো মানকে রুট করে স্কোয়ার করতে আসছে 3, তাহলে নিচে হয়ে গেছে এর জায়গায় 3, তাহলে পাচ্ছি কস আলফার মান 2/3। এখানে যদি কেউ আলফার মান বের করতে চায় তাহলে আলফার মান আসবে কস ইনভার্স অফ 2/3। একদম সিম্পলি কাজ। তাহলে এটা হবে ওই এ ভেক্টরটা এক্স অক্ষের সঙ্গে কত কোণে আছে তার ভ্যালু, বুঝছো। আলফাটা হচ্ছে এক্স অক্ষের সঙ্গে কোণ। একদম সিমিলার দেখো বিটার কাজটা করছে এ ওয়াই এর মান দেখো এই রাশিমালাতে এখানে -1 ছিল, মাইনাস যে মানে কি -1 আছে ওখানে, তাহলে ওটা হবে -1 বাই নিচে যেমন এর মান 3 ছিল 3, এখান থেকে বিটার মান কত আসবে কস ইনভার্স অফ -1/3, বুঝতে পারছো। একদম সিমিলার হবে এ জেডের মানে দেখা যাচ্ছে এখানে 2 হবে মান ভ্যালু, সো এখানে হবে গামা সমান কস ইনভার্স অফ 2/3, বুঝতে পারছো। একদম সিম্পলি সহজ কাজ। এবার ওখানে দেখো এই কস আলফা কস বিটা কস গামার মধ্যে সম্পর্ক কি হবে থিওরিগতভাবে বলে দিয়েছে, দেখো কস স্কয়ার আলফা প্লাস কস স্কয়ার বিটা প্লাস কস স্কয়ার গামা সমান হবে 1। যদি না মানতে পারো দেখো উপরে মান বসা বুঝতে পেরে যাবে, এখানে মান বসে দেখো ভেরিফাই করলে 1 চলে আসবে। বা তুমি এটা মনে রাখতে পারো ডিরেক্টলি যে কস স্কয়ার আলফা প্লাস কস স্কয়ার বিটা প্লাস কস স্কয়ার গামা সমান আসবে 1। এটা শর্টকাট টেকনিক, এটা হয়তো কোথাও লাগিয়ে দিলে ডিরেক্টলি হয়তো অঙ্ক হয়ে যেতে পারে, বুঝতে পারছো। ওকে একদম ভেরি নেক্সট, হ্যাঁ এটা আমরা আগের দিন বলছিলাম যে সেই এ বি ডট গুণ, হ্যাঁ সেই ব্যাপারগুলো দেখুন বলা আছে কম্পোনেন্ট অফ বি অ্যালং এ। যদি কখনো এরকম প্রশ্ন থাকে যে ধরো একটা বি ভেক্টর আছে একটা এ ভেক্টর আছে, বললো যে বি ভেক্টরের কত উপাংশ এ ভেক্টরের দিকে আছে, কত অংশ, কম্পোনেন্ট অফ বি অ্যালং এ। তাহলে কম্পোনেন্ট অফ বি অ্যালং এ লেখার নিয়ম হচ্ছে বি মড কস থিটা, অভিক্ষে। যেমন আমরা সেই সাইন কসে ভাঙার যে নিয়ম হতো, তাহলে ধরো এটা যদি বি হয় থিটার সঙ্গে কী হবে বি কস থিটা হয়, এদিকে হবে বি কস থিটা, আর এই লম্বের দিকটা হবে বি সাইন থিটা। তাহলে বলতে পারি এ ভেক্টরের এই দিকের মানটা হচ্ছে বি কস থিটা। অত্যন্ত সাধারণ ব্যাপার। তুমি চাইলে যদি ঘুরিয়ে বলো যে কম্পোনেন্ট অফ এ অ্যালং বি, মানে এর কতটা মান বি বরাবর আছে, তাহলে এর সঙ্গে ওটা কসে আছে, তাহলে এই দিক বরাবর কী হবে এ কস থিটা হবে। এটা কি করছি এ ভেক্টরের মান বি দিক বরাবর কতটা হবে সেই অংশটা, সেটা কি হবে আমরা জানি ভেক্টরের সঙ্গে কস থিটাটা যোগ হয় অ্যাঙ্গেলের সঙ্গে, তাহলে এটা হবে এ কস থিটা, বুঝছো। একটা আছে কম্পোনেন্ট অফ বি অ্যালং এ, একটা হচ্ছে কম্পোনেন্ট অফ এ অ্যালং বি।
বুঝতে পারছো? হ্যাঁ, আমার মনে হয় না এগুলোকে আলাদা করে আর কিছু বলবার দরকার আছে। হ্যাঁ, আবার তোমরা দেখো তাহলে বি মড কস থিটা সমান কী বলতে পারো? ওটা নিশ্চয়ই এস মানে বির সঙ্গে এর ইউনিট ভেক্টরের ডট গুণ করে পাওয়া গেছে। মানে দেখো আমরা সূত্র কি জানি, ডট গুণে যখন শিখছিলাম, হয় এ ভেক্টর ডট যদি বি ভেক্টর করি সেটা কি আসতো, এর মড বির মড কস থিটা, এইটা। তাহলে নিশ্চয়ই দেখো এখানে এখানে কী করছিল, বি কস থিটা শুধু আছে, তাহলে নিশ্চয়ই এর মানটা 1 হয়ে গেছে বলে এটা হচ্ছে। তাহলে একে আমি যদি এইভাবে লিখতাম, এর হচ্ছে ইউনিট ভেক্টর ডট বি ভেক্টর, তাহলে ওটাকে কি লেখা যাবে, বির মড শুধু থাকবে আর কস থিটা থাকবে। মানে অ্যাঙ্গেলটা আছে শুধু ভ্যালুটা 1 হয়ে গেছে। বুঝতে পারছো? একদম সিমিলার ব্যাপার, সেই ব্যাপারটা এখানে হচ্ছে। একদম নিচেটাও বলছে যদি এটাকে করো তাহলে এটা আসবে এ ভেক্টর ইন্টু বির ক্যাপ। ওকে, নেক্সট তোমাদের আজকের যে পড়ার বিষয় আছে, দিস ইজ ক্রস প্রোডাক্ট, ক্রস গুণ। ডট গুণ আমরা আগের দিন বলছিলাম তোমাদেরকে, ডট গুণে কী হতো এখনই বললাম, এ ডট বি করলে আসে এ বি কস থিটা। তেমনি দেখো ক্রস গুণের ক্ষেত্রে নিয়ম হয় এ ক্রস বি করলে এর মড বির মড সাইন থিটা ইন্টু এন ক্যাপ। কারণ ডট গুণে উত্তর স্কেলার হতো, কিন্তু ক্রস গুণে উত্তর হবে ভেক্টর। ওই জন্য এই এতটা হচ্ছে ভ্যালু বোঝায়, এতটা হচ্ছে ডিরেকশান বোঝায়, মান আর দিক। হ্যাঁ, অবশ্যই একক ভেক্টর মানে এর হচ্ছে ভ্যালু 1, এর ভ্যালু 1 হবে। এবার এই সংক্রান্ত তোমাদের সেই আমি বোধহয় বলছিলাম একবার যে এখানে করছে এ ক্রস বি, তাহলে এ ক্রস বি করলে এই যে এন ক্যাপটা পাওয়া যাচ্ছে, যে ক্রস গুণের দিকটা বোঝায়, এ ক্রস বি করলে যা হয় বি ক্রস এ করলে ওর কিন্তু ঠিক উল্টো দিকে হয়। কারণ সেই এগুলো বলছিলাম সেই ওই তোমার রাইট হ্যান্ড রুল বা তোমাদের যেগুলোকে স্ক্রু নিয়ম বলে, সে বোতল খোলার নিয়ম বলছিলাম না আমি, যে যদি ক্লকওয়াইজে ঘোরানো হয়, তোমার একটা বোতলকে যদি ক্লকওয়াইজে ঘোরানো হয় তাহলে সিপি কি নিচের দিকে নেমে যায়। তাহলে এখানে দেখো যেটা করছে, ধরো আমি যদি করি বি ক্রস এ, ভালো করে দেখো এই যে পাশে ডায়াগ্রামটা দেওয়া আছে, এদিকে আছে এ ভেক্টর, এদিকে আছে বি ভেক্টর। তুমি যদি করো বি ক্রস এ তাহলে উপর দিক থেকে নিচের দিকে নামবে। এটা হচ্ছে বোতল লাগানোর কেসটা। এক্ষেত্রে কিন্তু একক ভেক্টর হবে নিচের দিকে, এই নিচের দিক বরাবর হবে ওই গুণফলের অভিমুখটা, ঠিক আছে। আর যদি কেউ এ ক্রস বি করে নিচ থেকে উপর দিকে, তাহলে এটা বোতল খোলা হচ্ছে, বোতল খোলা হচ্ছে মানে ডিরেকশান হবে উপর দিকে। তাহলে এক্ষেত্রে ওই এন ক্যাপের ডিরেকশান হবে এই দিক বরাবর। আশা করি কারো কোনো সমস্যা নেই। তাহলে এই দিক বরাবর বোঝাচ্ছে এটা হচ্ছে এ ক্রস বি, আর নিচের দিকটা বোঝাচ্ছিল বি ক্রস। অবশ্যই ইউনিট ভেক্টরের ডিরেকশনটা শুধুমাত্র বোঝায়, ঠিক আছে। ওটা দেখো পাশে উল্লেখ করা আছে যে ধরো আমি ধরে নিই যে এ ক্রস বি করলে ধরো সামথিং সি ভেক্টর হয়, আবার সেই ক্রস গুণের নিয়ম হতো যে ক্রস গুণের যেটা রেজাল্ট হয় সেটা দুজনের সঙ্গে লম্ব থাকে। হ্যাঁ, এবং এগুলো বিভিন্ন রকম তোমাদের পরীক্ষাতেও দেখা যায় যে দুটো ভেক্টরের লম্ব ভেক্টর বের করো, তার মানে এটাই যে দুটো ভেক্টরকে সিম্পলি ক্রস গুণ করে দিলেই উত্তর। অর্থাৎ এখানে সি ভেক্টর ইজ পারপেন্ডিকুলার টু এ হবে, আবার সি ভেক্টর ইজ পারপেন্ডিকুলার টু বিও হবে। এবার কিছু এক্সাম্পল দেওয়া আছে যেখানে ক্রস গুণ কাজে লাগে। যেমন তোমরা ক্লাস 12-এ শিখছো টর্কের যে রাশিমালা, বা 11-এও ছিল টর্কের রাশিমালা। কী হয়, আর ক্রস এফ, আর ক্রস এফ অ্যাঙ্গুলার মোমেন্টাম এল দ্বারা লেখা হয়, এল সমান হয় আর ক্রস পি। অর্থাৎ যেখানে যেখানে ফিজিক্সের গুণ করার ফলে রেজাল্টটা ভেক্টর দরকার সেখানে করা হয় ক্রস গুণ, যেখানে উত্তর দরকার হয় স্কেলার সেখানে করা হয় ডট গুণ। তুমি ভালো করে ভাবো, যখন আমি করতাম বল ইন্টু সরণ করলে কার্য পাওয়া যায়, কার্য যেহেতু স্কেলার রাশি পেতে হবে তখন করতাম আমি ডট গুণ। বুঝতে পারছি আমি কী বলছি? হ্যাঁ, যখন আমি করতাম, এরপর অঙ্ক আছে, যখন কার্য পেতে হবে তখন করতাম আমি বলের সঙ্গে এক্সের ডট গুণ করতাম। আর যেখানে আমাকে পেতে হবে ভেক্টর রাশি, অ্যাঙ্গুলার মোমেন্টাম, টর্ক, এই ধরনের ব্যাপারগুলো, সেখানে আমি করছি ক্রস গুণ। অতএব কোথায় কোনটা লাগাতে হবে এগুলো ভালো করে বুঝে নিতে হবে। একদম আমরা এতক্ষণ যা যা থিওরি পড়লাম সেই অনুসারে তোমাদের জন্য একটা প্রবলেম আছে, প্রত্যেকে চেষ্টা করো। এটা পড়ছিল সিবিএসসি IPMT 2007 সালে। হ্যাঁ, কোশ্চেন আছে এ অ্যান্ড বি আর টু ভেক্টরস অ্যান্ড থিটা ইজ দ্য অ্যাঙ্গেল বিটুইন দেম। তাহলে কী বলা হচ্ছে, এ বি দুটো ভেক্টর, তাদের মধ্যবর্তী কোণ থিটা। যদি বলছে এ ক্রস বির মোড ভ্যালু যদি হয় √3 ইন্টু এ ডট বি, ঠিক আছে, তাহলে কোশ্চেন হচ্ছে এই থিটার মানটা কত হবে, দেন ভ্যালু অফ থিটা।
অ্যাঙ্গেলটা কত হবে বের করো। প্রত্যেকে চেষ্টা করো, চেষ্টা করে বলো এই চারটা অপশনের মধ্যে কোনটা মিলছে, প্রত্যেকে করো। তোমাদের জন্য অপশন ছিল অপশন 1 60 ডিগ্রি, অপশন 2 45 ডিগ্রি, অপশন 3 ছিল 30 ডিগ্রি, অপশন 4 ছিল 90 ডিগ্রি। অপশন 1। অনেকে করতে পারছি। দেখো এখানে কিচ্ছু করার নেই, শুধুমাত্র ভ্যালুগুলো বসালেই তো হয়। এ ক্রস বি আমি এখানে কী দেখছিলাম, এ বি সাইন থিটা এন ক্যাপ হয়, মড পড়ে গেছে মানে এন ক্যাপ ভ্যানিস, তাহলে থাকে শুধু এ ক্রস বির জায়গায় হবে এ বি সাইন থিটাই তো, ওটা সমান ওদিকে √3 লাগানো আছে, আর এ ডট বি করলে হয় এ বি কস থিটা, তাহলে এ বি কস থিটা, এ বি কেটে যাবে, হ্যাঁ, তাহলে সাইন বাই কস করলে ট্যান থিটা আসে, ট্যান থিটা সমান √3 হবে, তাহলে থিটার মান হবে 60 ডিগ্রি। অত্যন্ত প্রাথমিক কোশ্চেন, শুধুমাত্র কনসেপ্টগুলো ক্লিয়ার করার জন্য এই ধরনের কোশ্চেনগুলো তোমাদেরকে করানো হচ্ছে, বুঝতে পারছো? একদম, থাকলেও থাকতে পারে, নাও না। এইবার আমাদের এই ক্রস গুণ সম্পর্কে কতগুলো স্পেশাল কেস আর কি, যেগুলো মনে রাখতে হবে আমাদেরকে বিভিন্ন রকম কাজ কারবার করার সময়, যে যদি তুমি এমন দুটো ভেক্টরের ক্রস করো যাদের মধ্যবর্তী কোণ হয় 0, অর্থাৎ যদি দুটো ভেক্টর প্যারালাল থাকে, তাহলে তুমি ভাবো তোমার যে ফর্মুলা ছিল এ বি সাইন থিটা, থিটার মান 0 পড়ে যাবে, তাহলে এ ক্রস বির মান কত আসবে 0। তাহলে অবশ্যই মনে রাখবে যখন দুটো ভেক্টরকে ক্রস করলে 0 হয়, অবশ্যই দুটো ভেক্টর হচ্ছে পরস্পর সমান্তরাল। দেখো ওর নিচে বলা আছে যদি একদম সিমিলারভাবে মধ্যবর্তী কোণ হয় 180 ডিগ্রি, সমান্তরাল মানে তো দুটো একই দিকের ভেক্টর, মানে দুটো বিষয় হয়, একটা প্যারালাল একটা অ্যান্টি প্যারালাল। প্যারালাল হলে হচ্ছে একই দিকে দুটো যায়, ঠিক আছে, ধরো এ ভেক্টরটাও এইটা, বি ভেক্টরটাও এইটা, মধ্যবর্তী কোণ 0। যদি এমনটা হয় এ ভেক্টরটা এইটা, বি ভেক্টরটা আছে এইভাবে, তাহলে মধ্যবর্তী কোণ 180 ডিগ্রি, তখনও কিন্তু সাইন 180 মানে 0। অতএব প্যারালাল অ্যান্টি প্যারালাল যে কোনো ভ্যালু হতে পারে ক্রস গুণের ফলে, ঠিক আছে, মানে 0 রেজাল্ট হলে। হ্যাঁ, যদি মধ্যবর্তী কোণ 90 ডিগ্রি হয়, কারণ তোমার সাইন 90 মানে ম্যাক্সিমাম হবে, ওখানে শুধু এ বি পড়ে থাকবে, কিন্তু দেখো লেখা আছে এখানে যে এ ক্রস বি তখনই ম্যাক্সিমাম হবে যদি মধ্যবর্তী কোণ হয় 90 ডিগ্রি। বিষয়গুলো গুলাবে নি একদম, ডট গুণে 90 ডিগ্রি হলে ডট করলে 0 হতো, কস 90 মানে 0 হতো। আর এখানে ক্রস গুণের ক্ষেত্রে দেখা গেল যে মধ্যবর্তী কোণ 0 হলে তবে রেজাল্ট হয় 0, ঠিক আছে। এবং এখানে হচ্ছে 90 ডিগ্রি কোণ হলে ক্রস গুণের রেজাল্ট হয় ম্যাক্সিমাম ভ্যালু, সর্বোচ্চ মান হয় ওটা। আচ্ছা দেখো পাশে কিছু এখানে ওই কমিউটেটিভ, হ্যাঁ, এই ধরনের রিলেশন কিছু দেখানো আছে যে এরা হচ্ছে এসব নিয়ম মেনে চলে কি না। হ্যাঁ, দেখো বলা আছে এ ক্রস বি যা হবে বি ক্রসে কিন্তু তা নয়, কারণ এখন বলছিলাম মাইনাস পড়ে একটা, এ ক্রস বি করলে যা হবে বি ক্রসে মাইনাসে হবে, রেজাল্ট ভ্যালুতে হয়তো সেম হবে বাট মাইনাস পড়ে যাবে। মানে লেখা আছে দেখো নট কমিউটেটিভ, মানে বিনিময় সূত্র মেনে চলে না। আবার ওটা দেখো নিচে লাইনে লেখা আছে এ ক্রস বি সমান হয় মাইনাস বি ক্রস এ। আবার এই নিয়মটা কিন্তু দেখো এখানে মেনে চলছে, 3 নম্বরটা দেখো, এ ক্রস ধরো আছে বি প্লাস সি, তাহলে তুমি লিখতে পারো এ ক্রস বি প্লাস এ ক্রস সি, এখানে কোনো সমস্যা নেই। হ্যাঁ, আবার দেখো বলা আছে যদি দুটো সেম ভেক্টরে তুমি ক্রস গুণ করো, এ ক্রস এ, আই ক্রস আই, জে ক্রস জে, কে ক্রস কে, রেজাল্ট কিন্তু হবে 0। কিন্তু এখানে অবশ্যই 0 ভেক্টর লেখা উচিত ছিল, হ্যাঁ, কারণ ক্রস গুণের রেজাল্ট তো ভেক্টরে হয়। হ্যাঁ, কেন? কারণ দুটো একই ভেক্টর মানে কি মধ্যবর্তী কোণ 0 ডিগ্রি, তাহলে রেজাল্ট 0ই হবে, ঠিক আছে। এগুলো তোমাদের নতুন কিছু নয়, এগুলো তোমাদের সব পড়ানো হয়েছে, সব তোমরা জানো। 180 ডিগ্রিটা কত হবে? 180 তো 0 হবে, মানে নাল ওর ভেক্টর হবে, নাল ভেক্টর না এমনি 0? নাল ভেক্টর হবে। দেখো এখানে ভেক্টর দিবার দরকার নেই, কারণ দেখো থেকে মড লাগানো ছিল, দেখছো কি এখানে মড লাগানো ছিল বলে এখানে ভেক্টর চিহ্ন দিলেও না দিলেও কোনো ব্যাপার না, কিছু দিবা যাবে নি, কারণ মড করে দিয়েছে তো। তাহলে দেখো বলা হচ্ছে কিন্তু যে যদি কেউ মধ্যবর্তী কোণ 0-তে বা 180-তে কাজ করে, তাহলে তখন কিন্তু আবার এ ক্রস বি আর সমান হবে বি ক্রস এ, মাইনাস হবে না, কারণ এ ক্রস বি করলেও তো তোমার যদি মধ্যবর্তী কোণ 0 হয় তাহলে 0 হবে রেজাল্ট, 0 ভেক্টর হবে, আবার বি ক্রস এ করলেও 0 ভেক্টর হবে। যদিও এটা কিন্তু 0 ভেক্টর মানে নাল ভেক্টর বলে,
নাল ভেক্টরের ডিরেকশন কোন দিকে হয় কেউ বলতে পারেন? ওকে, নেক্সট দেখো এখানে ওই ক্রস গুণ করার জন্য যে টেকনিকগুলো তোমরা জানো সেগুলো একবার উল্লেখ করা আছে এখানে, যে আই ক্রস আই, জে ক্রস জে, কে ক্রস কে করলে হবে 0, অবশ্যই 0 ভেক্টর হবে। আর যদি ডিফারেন্সের সঙ্গে ক্রস গুণ করো তাহলে সে নিয়ম হতো, যদি ক্লক ওয়াইজে ঘুরে গুণ হয়, ধরো এই যে আই জে কে করে লেখা আছে আই জে কে, যদি ক্লক ওয়াইজে গুণ হয় তাহলে প্লাসে হবে। দেখো না, আই জে হলে উত্তর হবে কে, 3 নম্বরটা রেজাল্ট হয় বরাবর। তাহলে ক্লক ওয়াইজে ঘুরলে সব প্লাসে হচ্ছে, অ্যান্টি ক্লক ওয়াইজে ঘুরলে মাইনাস। ওটা লেখা আছে দেখো, ক্লক ওয়াইজ আর অ্যান্টি ক্লক ওয়াইজ। ক্লক ওয়াইজে ঘুরলে রেজাল্ট সব প্লাসে, 3 নম্বরটা হবে। অ্যান্টি ক্লক ওয়াইজ হলে 3 নম্বরটা হবে মাইনাসে হবে। হ্যাঁ, আর বাকি এটা তো জানো যে এক্স অক্ষ বরাবর একক ভেক্টর হয় আই ক্যাপ, ওয়াই অক্ষ বরাবর হয় জে ক্যাপ, আর জেড অক্ষ বরাবর হয় কে ক্যাপ। ছাড়ো, একটা এখানে দেখো এক্সাম্পল ওই ক্রস গুণ করা শর্টকাটভাবে শেখানো আছে, যে ধরো এ ভেক্টর আছে এ এক্স আই ক্যাপ, এ ওয়াই জে ক্যাপ, এ জেড কে ক্যাপ, আর বি ভেক্টর ওরকমভাবে সেমভাবে আছে বি এক্স বি ওয়াই বি জেড করে। তাহলে ওদেরকে ওই মডিউলাস আকারে করে নিলে সবথেকে সুবিধা হয়, যে উপরে আই জে কে 3টা লিখবে, নিচে আয়ের জায়গাতে আয়ের যে প্রথমটা ভ্যালু ছিল এ এক্স, জের ভ্যালু ছিল এ ওয়াই, কে এর ভ্যালু ছিল এ জেড, সেটা বসাবে। হ্যাঁ, নিচেরটা করবে বি এক্স বি ওয়াই বি জেড করে, যেমন তোমরা সেই বজ্রগুণন ছোটোবেলায় শিখছো সেই প্রসেসে গুণ করতে হবে। একবার আইকে আয়ের উপর কাজ হলে তখন এইটার সঙ্গে এইটা গুণ মাইনাস এইটার সঙ্গে এটা গুণ, এই যে নিয়মটা ছিল। হ্যাঁ, এগুলো আমার মনে হয় না যারা হচ্ছে অলরেডি থিওরি ক্লাস করছো তাদের এগুলো কোনো সমস্যা হবার। হ্যাঁ, শুধু যেই নিয়মটা বাচ্চাদের বারবার ভুলে যাওয়ার চান্স থাকে সেটা হচ্ছে এই মাঝখানেটা কিন্তু মাইনাসে হবে, তারপরে আবার প্লাস হবে। এই দেখো প্লাস মাইনাস প্লাস, এটা হবে এই কারণে কারণ আমরা একই ডিরেকশানে গুণটা করবো বলে। যদি কোনো বাচ্চা চায় মাঝখানটাকে ঘুরিয়ে গুণ তাহলে মাইনাসের দরকার নেই। যাই করো মোটামুটি একটা নিয়ম মনে রাখলেই কাজ হবে। হ্যাঁ হ্যাঁ, তোমরা অনেক থিওরি শিখছো, এবার এতক্ষণ যা যা নিয়ম শিখছো সেগুলোর উপর অ্যাপ্লাই করে একটা কাজ করো। এটা পড়ছিল বহুত যুগ আগে একবার, সিবিএসসি আইপিএমটি 1997। ফাইন্ড দ্য টর্ক অফ এ ফোর্স, টর্ক বের করতে বলছে, টাউ টাউ দেওয়া আছে। এফ ভেক্টর সমান -3 i ক্যাপ প্লাস জে ক্যাপ প্লাস 5 কে ক্যাপ অ্যাক্টিং অ্যাট দ্য পয়েন্ট আর ভেক্টর, এটা অ্যাকচুয়ালি ভেক্টর হবে, আর ভেক্টর ইকুয়ালস টু 7 i ক্যাপ প্লাস 3 জে ক্যাপ প্লাস কে ক্যাপ। ঠিক আছে, এটা এফ ভেক্টর, এটা আর ভেক্টর হবে। করতে বলছে বের করতে হবে টর্ক। আমি এক্ষুনি টর্কের একটা রাশিমালা দেখাইছিলাম, মনে পড়ে? এই দেখো, টর্কের রাশিমালা টাউ সমান হয় আর ক্রস এফ। তাহলে ওই সূত্র লাগাও, কাজ হবে। টর্কের রাশিমালা টাউ সমান হয়, টাউ ভেক্টর সমান আসবে আর ভেক্টর ক্রস এফ ভেক্টর। জাস্ট দুটো ভেক্টরের ক্রস গুণ করে বলো, 4টা অপশন তোমাদের সামনে আছে, কোনটা উত্তর হচ্ছে তোমাদের জন্য। ভাবো যদি কেউ এটাকে মিস্টেক করে এফ ক্রস আর করে ফেলতো, তাহলে সব মাইনাসে চলে আসতো। এটা সিম্পলি ক্রস গুণের অঙ্ক ছিল, ক্রস গুণ করলে উত্তর হতো, সঠিক উত্তর হবে অপশান 4। আশা করি প্রত্যেকে করতে পারছো এটা। 14 i ক্যাপ মাইনাস 38 জে ক্যাপ প্লাস 16 কে ক্যাপ, আর ক্রস এফ করলে উত্তর হতো। ছাড়ো একদম নেক্সট দেখো, এখানে আরও কিছু প্রপার্টি বলা আছে। এই ক্রস গুণ থেকে তুমি আর কী কী কাজ করতে পারো, মানে ত্রিভুজের ক্ষেত্রফল বের করা, সামন্তরিকের ক্ষেত্রফল বের করা, এই কাজগুলো খুব গুরুত্বপূর্ণ হয়। দেখো বলা আছে ইফ এ ইজ প্যারালাল টু বি, এটা তো এখন দেখলাম মধ্যবর্তী কোণ 0 হলে ক্রস গুণ করলে 0 হয়। এবং দেখো এখানে একটা নিয়ম প্রপার্টি এটা বলে দিচ্ছে, যাদেরকে ক্রস গুণ করে 0 হয় তাদের যে কম্পোনেন্টগুলো থাকে, মানে এ থাকলে এ এক্স এ ওয়াই এ জেড, বি থাকলে হয়তো বি এক্স বি ওয়াই বি জেড, তাদের যদি রেশিও বের করো, অনুপাত, মানে এ এক্স বাই বি এক্স, এ ওয়াই বাই বি ওয়াই, এ জেড বাই বি জেড, অনুপাত কিন্তু প্রত্যেকের সেম সেম থাকবে। এগুলো ভালো করে মনে রাখো, কোথাও হয়তো শর্টকাট ওইটা নিয়ে লাগিয়ে দিলে হয়তো উত্তর বেরিয়ে যাবে। ভেক্টরের প্রপার্টি। ওকে, নেক্সট দেখো 2 নম্বর আছে এরিয়া অফ ট্রায়াঙ্গেল। ত্রিভুজের ক্ষেত্রফল বের করার সূত্র হবে, সিম্পলি লাগাবে হাফ ইন্টু দুটা ভূমির মানে দুটা বাহুর মধ্যে ক্রস গুণ। ধরো এ আর বি দুটো ভেক্টর আছে, দুটো বাহু ত্রিভুজের, তাহলে করবে হাফ ইন্টু এ ক্রস বি, ব্যাস। এই জন্য এরিয়া কিন্তু ভেক্টর রাশি হয়। হ্যাঁ,
এরিয়া ভেক্টর রাশি হয়। এই জন্য দেখবে যেখানে ক্ষেত্রফল বলা থাকে, উল্লেখ করা থাকে এক্স ওয়াই প্লেনের ক্ষেত্রফল, তার মানে কি ওর ডিরেকশন আছে জেড অক্ষ বরাবর, এক্স ওয়াই তল থাকলে ডিরেকশন আছে ওর। যাই হোক, নেক্সট দেখো বলা আছে এখানে এরিয়া অফ প্যারালালোগ্রাম, মানে সামান্তরিকের ক্ষেত্রফল। যদি কোনো সামান্তরিকের কাজ হয়, তুমি দেখো সামান্তরিকের ক্ষেত্রফল বের করা মানে দুটো ত্রিভুজের ক্ষেত্রফল যোগ করে দিবা। হ্যাঁ, এই এর উপরে দেখো একটা ত্রিভুজ, তাহলে যেটা আগে হাফ ছিল হাফটাকে উড়িয়ে দিলেই হয়। সিম্পলি বাহু ক্রস বাহু। আশা করি ক্রস গুণে আর কোনো সমস্যা থাকার কথা নয়। নেক্সট আমরা এবার যাব রিলেটিভ ভেলোসিটি, যে তোমাদের আছে আপেক্ষিক বেগ, সেই সংক্রান্ত কিছু গুরুত্বপূর্ণ টেকনিক। এখানে বলা আছে দেখো রিলেটিভ ডিসপ্লেসমেন্ট অফ বি উইথ রেসপেক্ট টু এ। দেখো দুটো দেখো বস্তু আছে, একটা এ বস্তু একটা বি বস্তু। হ্যাঁ, এ বস্তুর বেগ আছে ধরো ভি এ, বি বস্তুর বেগ আছে ভিবি। এর ধরো ত্বরণ আছে এ এ, মানে আলফা ওয়েভ বা এ অফ এ বলো, বা ওটা হচ্ছে এ অফ বি ত্বরণটা। তাহলে একজনের সাপেক্ষে অন্যজনকে বের করা মানে তুমি যার সঙ্গে তুলনা করবে সেই তার ভ্যালুটা হচ্ছে যার ভ্যালু বেরোবে তার থেকে বিয়োগ করতে হয়। ধরো আমি বের করব রামের ভ্যালু উইথ রেসপেক্ট টু সাম, তাহলে ওখানে হবে রামের ভ্যালু মাইনাস সামের ভ্যালু। হ্যাঁ, যার সঙ্গে তুলনা করবে তাকে মাইনাস করতে হবে, যারটা বেরাবে তাকে রাখতে হবে সামনে। মনে থাকবে, এখানে তো ওটাই বলা আছে রিলেটিভ ডিসপ্লেসমেন্ট অফ বি উইথ রেসপেক্ট টু এ। দেখো বিটাকে তো আগে রাখছে এক্স অফ বি জি, জি ফর গ্রাউন্ড রেফারেন্সের সাপেক্ষে, মাইনাস করছে এটাকে। একদম সিমিলার দেখো ভেলোসিটির ক্ষেত্রে রিলেটিভ ভেলোসিটি অফ বি উইথ রেসপেক্ট টু এ, ওটা করবে ভি অফ বি মাইনাস ভি অফ এ। আর লেখার নিয়মটা হয় কেউ লিখতে পারে ভি অফ, এখানে যেমন লিখছে ভি অফ বি এ, বির মান এর সাপেক্ষে, অনেকে লিখে আবার এ বি লিখে, আর সেখানে হচ্ছে এর সাপেক্ষে বির মান বেরোয়। যাই হোক, একইরকমভাবে যদি ত্বরণটাও বের করতে চাও, রিলেটিভ ত্বরণ, আপেক্ষিক ত্বরণ, সেটা হবে এ অফ বি মাইনাস এ অফ এ, মানে বির ত্বরণ মাইনাস এর ত্বরণ। এগুলো আপেক্ষিক বেগের সাধারণ ধারণা। হ্যাঁ, এগুলো ভালো করে মনে রাখবে। তাহলে আমাকে কেউ বলো, এখানে দেখো সবগুলো হচ্ছে এর সাপেক্ষে বির ভ্যালু বের করা হচ্ছিল, সে ত্বরণ বলো, সরণ বলো, বেগ বলো, যাই বলো। যদি উল্টাটা হতো বির সাপেক্ষে এ মানে যেমন, হ্যাঁ, তখন কিন্তু দেখো রেজাল্ট আগেরটা যা হতো তার মাইনাস হবে। যদি আমি এর সাপেক্ষে বি করলে যদি প্লাসে উত্তর হতো, যদি কোনো বির সাপেক্ষে এ করি উত্তর হবে মাইনাস। এটা ভালো বুঝতে পারো, যারা বাসে যাও বুঝতে পারবে। ধরো তুমি চাপছো শ্রীরামপুর বাসে, তোমার বন্ধু চাপছে হলদিয়া বাসে, সে দেখবে তুমি যেন পিছন থেকে দিন দিন পিছিয়ে যাচ্ছ, কারণ হলদিয়া বাস তোমার শ্রীরামপুরকে ইজিলি ওভারটেক করে চলে যাবে, তখন তোমাকে সে দেখবে তুমি অসহায় ব্যক্তি দিন দিন পিছিয়ে যাচ্ছ। আর তুমি তাকে দেখবে, হলদিয়ার যাত্রীকে দেখবে ও দিন দিন তোমাকে ছেড়ে এগিয়ে যাচ্ছে। এই ব্যাপার একদম এই কনসেপ্ট থেকে একটা খুব বিউটিফুল প্রবলেম আছে, একদম করতে হবে। বলছে এ কার এ মুভস উইথ ভেলোসিটি 15 মিটার পার সেকেন্ড, মানে এই কারটার নাম হচ্ছে এ, বুঝতে পারছো? এই কারটা বি। এ গাড়িটা 15 মিটার পার সেকেন্ড বেগে, আর বি হচ্ছে 20 মিটার পার সেকেন্ড বেগে গতিশীল, ইন অপোজিট ডিরেকশন। দেখছো বিপরীত দিকে যাচ্ছে, এ যাচ্ছে যে এই দিক বরাবর, এ যাচ্ছে এই দিক বরাবর। তাহলে প্রশ্ন হচ্ছে অ্যাজ শোন ইন ফিগার, যেমন ছবিতে দেখানো আছে, ফাইন্ড দ্য রিলেটিভ ভেলোসিটি অফ বি উইথ রেসপেক্ট টু এ। কেন এটা হবে? 35 হবে স্যার। হ্যাঁ একদম। যারা করতে পারছো ভেরি গুড। দেখো অপশান 1টাই মিলতিছে 35 আইকে মিটার পার সেকেন্ড। যারা বুঝতে পারো নি তারা একটু দেখে লো। আমি এক্ষুনি তোমাকে রিলেটিভ ভেলোসিটি সূত্র কি দেখাইছিলাম। ধরো এখানে কি বলছে, বি বের করতে হবে উইথ রেসপেক্ট টু এ, তাহলে এখানে নিয়ম অনুযায়ী লিখতে হয় বি অফ এ, ওটা কী হবে ভি বি মাইনাস ভি এ। এবার যেহেতু দেখো মোশনটা হচ্ছে এক্স অক্ষ বরাবর, তাহলে আই ক্যাপ লাগাতে পারো তুমি ভেক্টরের সঙ্গে, ওর সঙ্গে ভ্যালুর সঙ্গে। তাহলে ভিবির মানটা হবে 20 অফ আই ক্যাপ, কারণ দেখো এটা যাচ্ছে প্লাস এক্স অক্ষ বরাবর, দেখছো কি প্লাস এক্স অক্ষ বরাবর, আর এই যাচ্ছে মাইনাস এক্স অক্ষ বরাবর, তাহলে ওটা হবে মাইনাস অফ -15 আই ক্যাপ। বুঝতে পারছো? যেহেতু বেগটা হয় ভেক্টর রাশি, তাই আমাকে এক্সের প্লাসের দিকে গেলে প্লাস ধরতে হবে, মাইনাসের দিকে গেলে মাইনাস ধরতে হবে। আর যদি সূত্রে মাইনাস ছিল তাহলে মাইনাস মাইনাসে প্লাস হয়ে যাবে। তাহলে উত্তর হবে এটা 35 অফ আই ক্যাপ মিটার পার সেকেন্ড। খুব সহজ একটা প্রশ্ন ছিল,
একদম নেক্সট আরেকটা স্পেশাল প্রবলেম, এটা পড়ছিল আইপিএমটি সিবিএসসি 1998। কোশ্চেনটা বলছে এ ট্রেন অফ 150 মিটার লেন্থ, একটা ট্রেন আছে তার দৈর্ঘ্য লম্বায় 150 মিটার, ঠিক আছে, ইজ গোয়িং টুয়ার্ডস নর্থ ডিরেকশান অ্যাট এ স্পিড অফ 10 মিটার পার সেকেন্ড। নর্থ মানে উত্তর দিকে, উত্তর দিকে যাচ্ছে কত বেগে? 10 মিটার পার সেকেন্ড, বুঝতে পারছো? এ প্যারট flies at a speed of 5 meter per second towards south direction parallel to the railway track। একটা প্যারট কি করতেছে তার ঠিক দক্ষিণ দিক বরাবর ওর সঙ্গে সমান্তরালভাবে, মানে যাকে বলে অ্যান্টি প্যারালালভাবে আর কি, যাচ্ছে 5 মিটার পার সেকেন্ড বেগে দক্ষিণ দিকে। তাহলে কোশ্চেন হচ্ছে দ্য টাইম টেকেন বাই দ্য প্যারট টু ক্রস দ্য ট্রেন। ওই প্যারটের কত সময় লাগবে ট্রেনটা একদম পিছন দিক থেকে বা সামনের দিক থেকে পিছন দিকে ক্রস করতে, পুরোটা ক্রস করতে কত সময় লাগবে হচ্ছে তোমার কোশ্চেন। অপশান আছে অপশান 1 7 সেকেন্ড, অপশান 2 8 সেকেন্ড, অপশান 3 9 সেকেন্ড, অপশান 4 10 সেকেন্ড। অনেকে 10 সেকেন্ড করতে পারছে, ভেরি গুড। দেখো এটা অত্যন্ত মজার কোশ্চেন ছিল। এই ধরনের ধরো লম্বা ট্রেন এ যাচ্ছে এই দিক বরাবর বেগ নিয়ে কত 10 মিটার পার সেকেন্ড, আরেকজন পাখি প্যারট যাই হোক সেই দিক বরাবর আসতেছে 5 মিটার পার সেকেন্ড। তাহলে আমরা এক্ষুনি দেখছিলাম যদি অ্যান্টি প্যারালাল দুটো মোশন হয় তাহলে তো আপেক্ষিক বেগে যোগ হয়ে যায়। তাহলে আপেক্ষিক বেগটা যদি বের করো ভি লিখে দেয় একবারে ডাইরেক্ট, দেখি লিখবো মানে ওই প্যারটের বেগ উইথ রেসপেক্ট টু ট্রেন, তাহলে পিটি বলে ভি অফ পিটি, ভি অফ পিটি ওটা হবে তাহলে 10 + 5 মানে মোট হবে 15 মিটার পার সেকেন্ড। তাহলে ভি বেরোলে এটা এসের মান দেওয়া ছিল যে 150 মিটার লম্বা, তাহলে সময়ের রাশিমালা কী হয়? টি সমান S/v, এসের মান বুঝবে 150, বেগ বেরাচ্ছে 15, কেটে উত্তর হবে 10 সেকেন্ড। অপশান 4 যেটা আছে দেখো একদম সঠিক উত্তর হচ্ছে। খুব ভালো প্রশ্ন, বাট শুধু এই কনসেপ্টটা বুঝলে তুমি কাজ কারবার কিন্তু পেরে যাবে। ভুলেও যেন কখনো না বিয়োগ না করে দাও, বলে সূত্রে বিয়োগ ছিল বলে তুমি বিয়োগ করতে পারলে হবে না। যদি দেখো প্যারালাল আছে তাহলে বিয়োগ করতে হবে, অ্যান্টি প্যারালাল হয়ে গেলেই যোগ হয়ে যাবে, কারণ মাইনাস মাইনাস হয়ে যোগ হয়ে যাবে, বুঝতে পারছো? একদম ভেরি নেক্সট আরেকটা স্পেশাল প্রবলেম, নাম্বার 19 দেখতে পাচ্ছ এখানে আছে 2 ট্রেনস, একটা হচ্ছে 110 মিটার অ্যান্ড 90 মিটার লং, দুটো ট্রেন আছে, একটা 110 মিটার একটা 90 মিটার লম্বা রেসপেক্টিভলি, আর রানিং ইন অপোজিট ডিরেকশান উইথ ভেলোসিটিস 36 কিলোমিটার/আওয়ার অ্যান্ড 34 কিলোমিটার/আওয়ার। তাহলে প্রথমটার বেগ আছে 36 কিমি/আওয়ার, তারপরটা বলছে 54 কিমি/আওয়ার, এবং দেখো বলা আছে পরস্পর হচ্ছে অপোজিট ডিরেকশানে যাচ্ছে। দেখছো কি এই পয়েন্টটা ভালো করে মনে রাখবে, বিপরীত দিকে মানে অ্যান্টি প্যারালাল হচ্ছে আবার। তাহলে কোশ্চেন হচ্ছে ফাইন্ড দ্য টাইম টেকেন বাই দ্য 2 ট্রেন টু কমপ্লিটলি ক্রস ইচ আদার। হ্যাঁ, দুজন একদম পরস্পরকে ক্রস করে যাবে, কত সময় লাগবে? খুব একটা সুইট কোশ্চেন এটা, প্রত্যেকে চেষ্টা করে বলো আর কমেন্ট করে জানাও যে কোনটা উত্তর হচ্ছে। অপশান আছে আমাদের 4টা, অপশান 1 40 সেকেন্ড, অপশান 2 4 সেকেন্ড, 3 আছে 0.8 সেকেন্ড, 4 হচ্ছে 8 সেকেন্ড। দেখো এ কাজ আমাদের খুব সহজ ছিল, ঠিক আছে, কাজ অত্যন্ত সহজ কাজ। আমাকে যেটা করতে হতো ওই আগেরটার মতো আগে সে আপেক্ষিক বেগটা বের করতে হবে। তাহলে ধরো দুটো ট্রেনের নাম দাও, ধরো এইটা একটা ট্রেন ছিল, এটা ধরো এ ট্রেন, আর ওর সামনে আরেকটা ট্রেন ছিল তার নাম বি ট্রেন। এ যাচ্ছে এই দিক বরাবর, এ যাচ্ছে এই দিক বরাবর। তাহলে তোমার এই দেখো প্রথমটার বেগ কত ছিল? 36 কিমি/আওয়ার। 36 কিমি/আওয়ারকে যদি মিটার পার সেকেন্ড করো কত হয়? মানে ভি অফ এ যেটা ছিল, ভি অফ এ 36 কিমি/আওয়ার ছিল, ওকে করলে আসবে 10 মিটার পার সেকেন্ড। আর ভি অফ বিটা ছিল 54 কিমি/আওয়ার, ওকে মিটার পার সেকেন্ড করলে
15 মিটার পার সেকেন্ড আছে নাকি? তাহলে আপেক্ষিক বেগ যদি ভি অফ এ বি বের করো তাহলে হবে 10 -15 মানে +15 হয়ে যাবে, তাহলে হবে 25 মিটার পার সেকেন্ড। তাহলে ভির মান পেয়ে গেছো। মোট কত দৈর্ঘ্য ক্রস করতে হবে? 7 দৈর্ঘ্য 1 দৈর্ঘ্য মোট। তাহলে মোট এস এর মানটা হবে 110 + 90 মানে 200, এই তো 200 মিটার। তাহলে সময় কত লাগবে? টির মান কত হয়? এস বাই ভি। এস এর মান ছিল 200 বাই নিচে ছিল 25, তাহলে 8 কাটে 8 সেকেন্ড হবে উত্তর। বুঝতে পারছো? অত্যন্ত সহজ কোশ্চেন ছিল, অপশন 4 হবে সঠিক উত্তর। ওকে, আশা করছি তোমাদের এই কোশ্চেন কারো কোনো বুঝতে সমস্যা নেই। তাহলে তোমাদের কাইনেমেটিক্সের লেকচার নাম্বার 2 তার যে পার্ট 2 তার একদম লাস্ট কোশ্চেন তোমাদের জন্য আসছে। এটা প্রত্যেকে তোমরা থাকবে তোমাদের জন্য হোমওয়ার্ক, প্রত্যেকে কমেন্ট করে জানাবে উত্তর কত হয়। কোশ্চেন তোমাদের সামনে, এটা 2009 সালের কোশ্চেন, সিবিএসসি আইপিএমটি 2009। হ্যাঁ, খুব ভালো কোশ্চেন। আমি কোশ্চেনটা পড়ি। এ বাস ইজ মুভিং উইথ স্পিড অফ 10 মিটার পার সেকেন্ড অন এ স্ট্রেট রোড। এ স্কুটারিস্ট মানে স্কুটি বা স্কুটার যাই হোক, হ্যাঁ, হুইসেলস টু ওভারটেক দ্য বাস ইন 100 সেকেন্ড। বুঝতে পারছো? ইফ দ্য বাস ইজ অ্যাট এ ডিস্টেন্স অফ 1 কিমি ফ্রম দ্য স্কুটারিস্ট, উইথ হোয়াট স্পিড শুড দ্য স্কুটারিস্ট চেজ দ্য বাস। তাহলে বলছে, প্রশ্নটা ভালো করে বুঝো, কত সুন্দর কোশ্চেনটা বলছে। এবারে কিন্তু বলছে ওকে ওভারটেক করবে, সময়টা বলে দিচ্ছে 100 সেকেন্ডের মধ্যে করতে হবে। বুঝতে পারছো? আর বাসের বেগটা বলা আছে 10 মিটার পার সেকেন্ড। তাহলে বলা হচ্ছে, বলছে স্কুটারের বেগ কত হতে হবে, আর ওটা দূরে আছে বলছে 1 কিমি পিছনে আছে, ওটা দেখছো? ইফ দ্য বাস এজ এ ডিস্টেন্স 1 কিমি ফ্রম দ্য স্কুটার, 1 কিমি আগে ছিল ওটা। প্রত্যেকে চেষ্টা করো। 4টা অপশান আছে তোমাদের সামনে দেখতে পাচ্ছ। অপশান 1 40 মিটার পার সেকেন্ড, অপশান 2 25 মিটার পার সেকেন্ড, অপশান 3 10 মিটার পার সেকেন্ড, অপশান 4 20 মিটার পার সেকেন্ড। প্রত্যেকে কমেন্ট করে জানাও আজকের এই ক্লাস কার কোনো অসুবিধা হলো কি না। আমি চেষ্টা করব নেক্সট ক্লাসগুলোতে তোমাদের সেই সমস্ত ডাউটগুলো ক্লিয়ার করে দেওয়ার। আশা করছি প্রত্যেকে বাড়িতে খুব ভালোভাবে প্রিপারেশন নিবে, যেমন নিচ্ছ তোমরা। প্রত্যেকে খুব ভালোভাবে পড়তে থাকো। বেস্ট অফ লাক। থ্যাংক ইউ।